নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম বন্দুকবাজ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প বন্দুকবাজ। পল্টনের একটাই গুণ ছিল, সে খুব ভালো বন্দুকবাজ। বন্দুক বলতে আসল জিনিস নয়, হাওয়া বন্দুক। চিড়িয়া, বাঘ, এমনকি ইঁদুর মারার যন্ত্র সেটা নয়, তবে অল্প পাল্লায় চাঁদমারি করা যায় বেশ। আর পল্টনের হাওয়া বন্দুকটা ছিল ভালো। তার জমিদার দাদু জার্মানি থেকে আনিয়ে দিয়েছিলেন। জীবনটাকে প্রথম খাট্টা বানিয়ে ছাড়ল স্কুলের মাস্টারেরা। আর বাবা দিন রাত কেবল পর পর। শেষমেশ পর পর শব্দটা তার কানে আর শোলার মতো ফরফর করে বেড়াত, মাথার মধ্যে ফরর ফরর করত। বন্দুক পাচ্ছিল তখন থেকেই। দাদুর জমিদারি বাবা বিফলে দিল। তারপর থেকে সুখা ভদ্রলোক তারা, নিম পাতা দিয়ে ভাত খায়। বাবা কেবল হুড়ো দেয় তখন, মানুষ দাঁড়া নইলে মরবি। পল্টন জানে বাবা এখন ছেলের মধ্যে তাগত চায়। বাপ নিজে সুপুত্র ছিল না, তবে খারাপ দোষও কিছু নেই। চটপট বড় লোক হতে গিয়ে ফটাফট টাকা বেরিয়ে গেল, জমি বেরিয়ে গেল, বাড়িটা রইল শুধু। তা সে বাড়িরও চুরত কিছু নেই, রং চটা দাদের দাগ সর্বাঙ্গে। পল্টনের মাথায় পড়া ঢোকে না। বাপের হুড়ো খেয়ে বই হরবখত ঘ্যাঙর ঘ্যাং করতো বটে, কিন্তু মা সরস্বতীর পায়ের ছাপ পড়তো না মাথার হিলুতে। তবে বন্দুকের নিশানা ছিল ওয়াহ ওয়াহ। 20 হাত দূর থেকে উল্টো করে ধরা পেন্সিলের শীষ উড়িয়ে দিত একেবারে। টান করে সুতো বাঁধা পল্টন 20 হাত দূর থেকে ছররা মেরে ছিঁড়ে দেবে। কোনো কাজে লাগে না গুণটা, কিন্তু আছে অচল শিকি যেমন পকেটে পড়ে থাকে। তার পথে বরাবরই নানান মাপের গাড্ডা, কখনো ছোট কখনো বড়। ক্লাস 9-এ সে প্রেমে পড়ল গার্লস স্কুলের পপির সঙ্গে। পপি পড়েনি, পড়াটা পল্টনের একতরফা। না পড়ে উপায় বা কি? হুবহু মেম সাহেবের মতো দেখতে পপি, তেমনই সাজগোজ তার। আর রাজহাঁসের মতো অহংকারী সে। পুরো গঞ্জের যুবজন ঢেউ খেয়ে গেল। পপি কখনো বিনা ঘটনায় রাস্তায় হাঁটতে পারত না, রোজ কিছু না কিছু ঘটবেই। এক ছোকরা সে ফিরো বনতে গিয়ে বাগি সিপাহীর মতো দুতলার ছাদ থেকে লাফিয়ে পপির চোখ টানতে গিয়েছিল, ঠ্যাং দুটো বরবাদ। আর একজন সে পপির জন্য গার্লস স্কুলের পুকুরে 33 ঘন্টা সাঁতরালো, নিউমোনিয়া হয়ে সে যায়। আর একজন কেবল পপিরই দৃষ্টি আকর্ষণ করবার জন্য আর একজন প্রতিদ্বন্দ্বীর পেটে ছুরি চালিয়ে দিল। একজন জেল, অন্যজন হাসপাতালে গেল। অনেকে গান শিখতে লাগলো, ফুটবল খেলতে লাগলো, ছবি আঁকতে লাগলো, গল্প বা কবিতা লিখতে লাগলো, সব পপির জন্য। পপি কি ভালোবাসে, কি পছন্দ করে তা তো কারোর জানা ছিল না। পল্টনের আর কিছু নেই, বন্দুক আছে। এক বাজিকর বাজি দেখিয়ে
মাতা মেরির আশীর্বাদ লাভ করেছিল। গল্পটা জানতো পল্টন। বাজিতে যদি হয় তো বন্দুকে হবে না কেন? পল্টন গিয়ে ডালিমের সেলুনে চুল ছাঁটো সেদিন। সবচেয়ে ভালো হাফ প্যান্ট পরলো, শার্টটা পরলো, আর জুতোও পরলো, যা সে কদাচিৎ পরে। আমতলা রাস্তা দিয়ে পপি স্কুলে যাচ্ছে, সঙ্গে হরেক কিসিমের ফুরফুরে মেয়ে, সব ডগমগ। আর আড়াল আমডালে আগে পিছে ছোকরারা নানা কায়দা করে চোখ টানবার চেষ্টা করছে। পল্টন ঠিক করলো দেখাবে। পপির বাঁ বুকের উপরে সাঁটা স্কুলের মেটাল ব্যাজ, বেশ ছোট ব্যাজ। পল্টন আম গাছের আড়াল থেকে বন্দুক তাক করলো। বেশ শক্ত কাজ। প্রথমে পপি চলছে, দ্বিতীয় তার চারদিকে বিস্তর চালা চামুন্ডি। কিন্তু বন্দুকবাজ পল্টন তো আর কাঁচা হাতের লোক নয়। সেই ব্যাজটাকে ভালো মতো করে নিরিখ করে ঘোড়া টিপে দিল। ব্যাজটাকে টিপে দিয়ে লোহার গুলি লাফিয়ে উঠে পপির পা ছুলো ভয়ে, কিন্তু ফসকায়নি। কিন্তু পপির চোখের সামনে রুস্তম বলবার সাজ যারা এতকাল ধরে পুষেছে, তারা ছাড়বে কেন? পপির লাগেনি। অলৌকিক হাতের টিপ পল্টনের। টিনের ব্যাজটা টুল খেয়ে গেছে। কিন্তু তখন কে শোনে তার কথা? ভুলটা কোথায় হয়েছে বুঝবার আগে তার মাথা থেকে সিকি চুল খামচে তুলে নিল ছোকরারা। পেট ফাটানো লাথি চালালো, নাক থাবড়া করে দিল খুশিতে। তিনটে দাঁত নড়বড়। প্রথমে ভয় খেল, মার দেখে খুব হেসেছিল পপি আর তার বান্ধবীরা। বন্দুকটা সেই গোলমালেও বেঁচে গিয়েছিল। সেটার উপর কে জানে কেন কেউ আক্রোশ দেখায়নি। মারে শেষ হলো না। স্কুলে খবর হলো। পরদিনই তার বাবার কাছে ট্রান্সফার সার্টিফিকেট গেল স্কুল থেকে। ব্যথা বেদনা শরীরের উপর। বাবা আর এক দফা চালালো। সেই রাতে বন্দুক ঘাড়ে রাস্তা মাপল পল্টন, একটু খুঁড়িয়ে কুকিয়ে, মাঝে মাঝে চোখের জল ফেলে। ভোর হলো শহরতলিতে। লেভেল ক্রসিংয়ে একটা ফাঁকা গুমটি ঘর পেয়ে শুয়ে গিয়েছিল পল্টন। ভোর হলো প্রচন্ড খিদে পিপাসায়। ভোর হলো ভয়ে। কিন্তু ভোর তো হলো। পল্টন ভারী শহরে ঢুকে চারিদিকে দেখে। বাবার সঙ্গে বহুবার এসেছে, তখন খারাপ লাগেনি। এখন মনে হলো, হি বাবা, এখানে আবার না জানি কি হবে। কিন্তু ডরপোকের ইজ্জত নেই, সঙ্গে বন্দুক তো আছে এখনো। প্রথমে পল্টন তার আংটি বেচল, তারপর খেলো পেট ভরে। বাজারের কাছে বন্দুকাতে ঘোরাঘুরি করবার সময় বহু লোক তাকে ফিরে ফিরে দেখতে থাকে। কয়েকটা বাচ্চা ছেলে পিছু নেয়। একটা ছেলের হাতে আধ খাওয়া জিলিপি। পল্টন তাকে বলল, এই জিলিপিটা ধরে দাঁড়া। ছেলেটা দাঁড়ায়। 20 হাত দূর থেকে পল্টন বন্দুক মারে। জিলিপি পড়ে যায়। ছেলেটা কেঁদে ওঠে বটে, কিন্তু বহু লোক তাকে সাবাস দিতে থাকে। তো পল্টনের পয়লা কাম সাফা। এই কাজটা হলো সবচেয়ে শক্ত কাজ, ঢুকে পড়া। পল্টন পয়লা গুলিতেই শহরে ঢোকবার রাস্তা করে নিল। সে জোগাড় করলো আলপিন, ছুরি, টমেটো, আলু, সুতো আর যত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। ছুরির মাথায় টমেটো গেঁথে, সুতো ঝুলিয়ে, আলপিনের ডগা লক্ষ্য করে সে দমাদম বন্দুক মারে। একটা তাস দাঁড় করিয়ে যে কোনো ফোঁটায় গুলি লাগায়। 10-20 হাত দূর থেকে। গুলি ফসকায় না। মোমবাতির শিখা নিভিয়ে দেয়, উড়ন্ত মার্বেল ছটকে দেয়। দিনে 1.5-2 টাকা রোজগার দাঁড়ালো। বই পরোয়া নেই। একটা চালের আড়তে পাহারা দেওয়ার কাজ পেল। সেইখানেই মাথা গোঁজার জায়গা আর দুবেলা খাওয়া। সারাদিন শহরে এখানে ওখানে বন্দুকবাজি। তবে ভুলেও সে আর মেয়েদের দিকে তাকায় না। উপড়ানো জায়গায় ফের চুল গজাতে অনেক সময় লেগেছে। তো বন্দুক আর পল্টন আছে, আর কি চাই? আড়তের মালিক চেন্টুবাবুর আসলেই বন্দুক আছে। দুটো নল দিয়ে আগুনে শীষে চটকায়। চেন্টু বলে, চালাবি? উদার স্বরে পল্টন বলে, বড় ভারী জিনিস, দূর বেটা, অভ্যাস কর। পল্টন আসল বন্দুকের খদ্দের নয়। সে কোনোদিন পাখি মারেনি, বাঘ মারেনি,
বিড়াল পর্যন্ত নয়। জীবজন্তু মারতে বড় কষ্ট হয়, আসল বন্দুকে তবে তার কাজ কি? কিছুদিন যায়, আমার বন্দুকের খেল শহরে পুরনো হয়ে গেছে। নতুন আর কিছু না দেখালে লোকে তাকাবে কেন? খুব ভাবে পল্টন। সে চিত হয়ে, উপুর হয়ে, হেঁটপুন্ডু হয়ে বহু লক্ষ্যভেদ দেখিয়েছে, কিন্তু তাও তো সব দেখা হয়ে গেছে মানুষের। আর কি বাকি আছে? রাতের বেলা হাওয়া বন্দুক কোলে নিয়ে পল্টন জেগে বসে আড়ত পাহারা দেয় আর ভাবে। ভাবতে ভাবতে একদিন চিন্টু বাবুকে বলল, বন্দুক ছাড়া আর তো কিছু জানি না। তা বললেন যখন, দিন তো আপনার মারণ কল, চালাই। পারবি তো? প্র্যাকটিস তো করি। চিন্টু বাবু বন্দুক দিলেন, বললেন, গুলির বড় দাম, সাবধান, বেশি খরচ করিস নি। খুবই ভারী বন্দুক, হাওয়ার বন্দুকের 5 গুণ। চিন্টু বাবু তাকে নিয়ে এক ছুটির দিনে শহরের বাইরে গেলেন বন্দুক শেখাতে। সারাদিন ধমাধম চাঁদমারি হলো। দিনের শেষে চিন্টু বাবু হাঁপাতে হাঁপাতে বললেন, ফুইশালা একলব্যের বংশ। মিথ্যেও নয়, আসলি চিজ পয়লা দিন থেকেই পল্টন খেল দেখিয়েছে। পিচবোর্ডে আঁকা গোল টার্গেটের ঠিক মাঝখানে একটার পর একটা গুলি পাম্প করে দিয়েছে। এদিক ওদিক হয়নি। চিন্টু বাবু শূন্যের ঢিল ছুঁড়েছেন, আর পল্টন সেই ঢিল ছাতু করেছে। তারপর নারকোল পেড়েছে বন্দুকে, বটের ফল পেড়েছে। সর্বশেষে একটা উল্টানো কাচের গ্লাসের উপর রাখা একটা কমলা লেবু ছেঁদা করেছে পল্টন। গ্লাসটার চোট হয়নি। শহরে শখের শিকারই কিছু কম নেই। পল্টনের বন্দুকের হাত সবাই জেনে গেল। সেই থেকে সে শিকারি পার্টির সঙ্গী। ছুটির দিনে কেউ না কেউ এসে বলবেই, চলে পল্টন। পল্টন যায়। নিজের হাতে জীবজন্তু সে মারে না, তবে বন্দুক বয়, গুলি ভরে দেয়, সঙ্গে থাকে। কথা কম বলে সে। কেউ চাইলে বন্দুকের নানান ভেলকি দেখায়। জ্বলন্ত জিপগাড়ি থেকে টার্গেট মারে, ঘোড়ার পিঠ থেকে পিছন ফিরে লক্ষ্যভেদ করে, হেঁটপুন্ডু হয়ে নিশানায় গুলি চালায়। বিশ্বাসবাবু বললেন, তা পাখি মারিস না কেন? কষ্ট হয় বাবু, পাখির তো বন্দুক নেই, সে উঠে কি চালাবে? ব্যাটা ফিলোজফার। পল্টন জানে মারাটা উভয় পক্ষেই হওয়াটা হকের, একতরফা ভালো নয়। পাখি বন্দুক চালালে সে উল্টে চালাতে পারত। চৌধুরী সাহেব বললেন, কিন্তু বাঘ? বাঘেরও বন্দুক নেই। তাছাড়া সে তো আমার ঘরে গিয়ে হামলা করেনি, বরং তার জায়গায় এসে আমি ঝামেলা চালাচ্ছি। তোর কপালে কষ্ট আছে। সে জানে পল্টন, কপালে কষ্ট তার নেই তো কার আছে? অফিসারদের ক্লাবে পল্টন চাকরি পেয়েছে। টেনিস বল কুড়িয়ে দেয়, ঘাস ছাঁটে, গল্ফের ব্যাগ নিয়ে যায়, মদ ঢেলে দেয়। একদিন খেয়াল বসে গল্ফ স্টিক চালিয়ে বহু দূরের গর্তে বল ফেলল। মিত্র সাহেব বিহারের জাগ হাতে রঙিন ছাতার তলায় বসেছিলেন। দেখে বললেন, ফুল ইন ওয়ান, আবার মারো তো। আবার মারে পল্টন, এবং এবারও গর্তে বল ফেলে। সেই থেকে পল্টন 1 নম্বর গল্ফ খেলোয়াড়। সেই থেকে সে বিলিয়ার্ডেও সবচেয়ে চৌখস। পল্টন ছাড়া সাহেবদের চলে না, পল্টন ছাড়া ক্লাব অচল। কাছাকাছি বউ বা প্রেমিকা থাকলে কোনো সাহেবই পল্টনের সঙ্গে বড় একটা বিলিয়ার্ডস বা গল্ফ খেলেন না। গুহ সাহেব নতুন এসেছেন, সুন্দরী স্ত্রী। গল্পের নিয়মে গুহ সাহেবের স্ত্রী হতে পারত সেই পপি, কিন্তু জীবন তো অনেক সময় গল্পের মতোই হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গুহ সাহেবের স্ত্রী পপি নয়, অন্য একজন। পল্টন বিলিয়ার্ড টেবিলে একা একা বল চালাচালি করছিল। সাহেবরা কেউ আসেনি তখনও। গুহ সাহেব হাত গুটিয়ে বললেন, হয়ে যাক এক হাত। হলো। হেরে ভূত হয়ে গেলেন গুহ। পল্টন গা লাগিয়েও খেলল না। পরদিন গল্পে সেই গুহ সাহেবকে একদম বুড়বক বানিয়ে ছাড়ল।
কিন্তু গুহ সাহেব বুর্বক হতে পছন্দ করেন না। তিনি বিদেশে বিস্তর গল্ফ আর বিলিয়ার্ডস খেলেছেন, কম্পিটিশনে শুটিং করেছেন। তাই ক্রমে ক্রমে তার পল্টনের সঙ্গে একটা অদেখা শত্রুতা গড়ে উঠতে লাগল। শীতকালে জলায় বাঘ আসে, সেবারও এলো। সাহেবেরা বন্দুক কাঁধে বাঘ মারতে চললেন, সঙ্গে পল্টন। জঙ্গল বিটিং হচ্ছে, জঙ্গলের বাইরে 2-8 বন্দুক তৈরি। পল্টন দূরে একটা গাছতলা বেছে ছায়ায় বসে আছে। বসতে বসতে ঢুলুনি এলো, শুয়ে গেল সেইখানে। বাঘটা পেরোলো বিদ্যুৎ শিখার মতো, তারপর ঢেউ হয়ে ছুটতে লাগলো খোলা মাঠ দিয়ে, আগুনের মতো উজ্জ্বল শরীরে। মোট 10খানা বন্দুক গর্জে উঠল 2 সারি থেকে, তারপরেও গর্জাতে লাগলো। ধোঁয়ায় ধোঁয়াক্কার, বারুদের গন্ধে বুক ছিঁড়ে যায়। বাঘটা ঝাঁঝরা হয়ে পড়ে গেল ধানের খেতে। তার রক্তে মাটি উর্বর হতে লাগলো। পল্টন শুয়েছিল টিলার মতো উঁচু জায়গায়, গাছতলায়। সবই ঠিক আছে, তার শুধু তুলা হাঁটুর মাঝখানে একটা ছ্যাঁদা, তীর বেগে রক্ত বেরোচ্ছে। যখন সবাই তাকে ঘিরে ধরল, সে কাতর স্বরে বলল, সাবাস সাবাস, লেগেছে, ঠিক ঠিক লেগেছে, সাবাস সাহেব। কাকে বলল কেউ বুঝতে পারল না। তবে মাসখানেক বাদে গুহ সাহেবের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা আনলেন আদালতে। শেষ হলো আজকের গল্প, শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বন্দুকবাজ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা গল্পটি শুনলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।